হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা জেনপাস ইউজি 2025-এর এক্সাম দেবে তো তাদেরকে আমি এর আগেও একবার ডিসকাস করে দিয়েছি যে জেনপাস ইউজির কী কী এক্সাম হয়, পেপার 1, পেপার 2, কারা কোন এক্সামটা দিতে পারবে, কি কি সাবজেক্টস দরকার। তো এবং তার সঙ্গে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে কোন সাবজেক্টের সিলেবাস কী, কোনটাকে কী করে প্রিপারেশান নেওয়া উচিত, সেগুলো নিয়েও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আজকে দেখো জেনপাস ইউজির বায়োলজির সবথেকে বেশি ওয়েটেজের চ্যাপ্টার্স কোনগুলো, মানে সবথেকে বেশি কোশ্চেন্স কোন চ্যাপ্টার্সগুলো থেকে বা কোন ইউনিটগুলো থেকে আসে এবং আমরা কি করে বায়োলজির প্রিপারেশান নেব, সেটার জন্য আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব মেনলি। এবং সেই জন্য আগে আমি জেনপাস ইউজিতে কী কী টপিক আসে বা টপিক মানে কী কী সাবজেক্ট আসে এবং সেই সাবজেক্টের কোনটার কত মার্কস লিখে নিয়েছি। এবং লেখার পর যেটা দেখতে পাচ্ছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই কিন্তু সমান ওয়েটেজ, তাই না? তো সেই জন্য আমার তো ইম্পর্ট্যান্ট তিনটেই, তার সঙ্গে লজিক্যাল রিজনিং, ইংলিশ অবশ্যই ইম্পর্ট্যান্ট। কিন্তু সেটার সঙ্গে আমি যেটা বলবো আগে যে আজকে যেটুকু বলার বিষয় যে এই টপিকটা মানে এই সাবজেক্টটাকে কি করে আমি প্রিপারেশান নিতে পারি বা কি করা যেতে পারে। তো সেক্ষেত্রে দেখো আমি বলি, যদি আমি ক্লাস 11 এবং 12 হিসাবে যদি ভাগ করে নিই জিনিসটাকে, তাহলে 11th-এর যে চ্যাপ্টারগুলো সেগুলো অনেকটাই ইনফরমেটিভ, মুখস্থ করতে হবে, একটু মনে রাখতে হবে, এরকম চ্যাপ্টার বেশি। তার থেকে আবার ক্লাস 12-এ প্রচুর হ্যাঁ অবশ্যই বায়োলজিতে ইনফরমেটিভ চ্যাপ্টার বলতে পারো, ইনফরমেটিভ সাবজেক্টস বলতে পারো, তাই অনেক কিছুই মনে রাখতে হয়। সেটা সব সাবজেক্টেই মুখস্থ রাখার যে বিষয়টা বলে সেটা রাখতে হয়, কিছু করার নেই, বুঝতে হবে। এবং তার সঙ্গে মনে তো তোমাকে সবই রাখতে হবে, না তো তুমি অ্যান্সার করবে কী করে। তুমি একটা ফর্মুলাও বুঝে নয় নিলে সে বোঝাটাকেও তো মনে রাখতে হবে, আলটিমেটলি মুখস্থ রাখতে হবে, না তো তুমি অ্যাপ্লাই করবে কী করে। তো যাই হোক না কেন, 11টা খুবই ইনফরমেটিভ। 12-এ ইনফরমেশনের সাথে সাথে আমাকে অনেক কিছুই কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট না বুঝে আমি সব চ্যাপ্টারের অ্যান্সার করতে পারবো না। এবার আমি যদি 12-এর বলি, মানে 11-12টাকে একসঙ্গে করে যদি দেখি যে মোস্ট ওয়েটেজ বেশি কোশ্চেন্স কোথা থেকে আসে, সেটা আমি তোমাকে বলবো। সব সময় সবার আগে যে কোনো বায়োলজির এক্সাম হোক, সেটা শুধু জেনপাস বলে নয়, বুঝলে তো, নিট হোক, জেনপাস হোক, কম্পিটিটিভ আরও যে কোনো বায়োলজি রিলেটেড এন্ট্রান্স এক্সাম কিছু হোক, সব সময় জেনেটিক্স সবার আগে থাকবে, এটা কিছু করার নেই, এটাই মেন। মানে জেনেটিক্স ছাড়া তো বায়োলজি, জুলজি বলো, বটানি বলো, কোনোটাই হবে না। তো জেনেটিক্স এমন একটা পোর্শন, সেখানে সবসময় ওটার ওয়েটেজ বেশি। এবার জেনেটিক্স বলতে আমি কোনগুলোকে বলছি না, ক্লাস 12-এর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, আমি এরকমভাবে লিখছি, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। যদি বুঝতে অসুবিধে হয় বলতে, প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স মানে মেন্ডেলের যে চ্যাপ্টারটা, আমরা যেখানে এক সংকর, দ্বিসংকর, জনন, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, এইসব জিনিসগুলোকে পড়ি, সেগুলো হচ্ছে গিয়ে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স মানে যেখানে আমরা ডিএনএ প্রতিলিপিকরণ, মানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ঠিক আছে, সেন্ট্রাল ডগমা বা ধরো ল্যাক অপেরন, এইগুলো যেখানে পড়ি সেটা হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। আর কি থাকে এই চ্যাপ্টারটায় না, ইভলিউশন থেকে যত না কোশ্চেন আসে, এই দুটো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স আসে এবং তারপর ইভলিউশন থেকেও কোশ্চেন্স আসে। এবং তারপরেই আমাকে যে চ্যাপ্টারের কথা বা মানে কি বলা যেতে পারে ইউনিটের কথা আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বায়োটেক থেকেও এখন প্রচুর কোশ্চেন্স আসছে। তো জেনেটিক্সের মধ্যে ওইগুলো এবং বায়োটেক সব থেকে ওয়েটেজের। তারপর তুমি বলতে পারো হিউম্যান রিপ্রোডাকশান, সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসছে হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, ইকোলজি, ইকোসিস্টেম, এগুলো। এইটা হচ্ছে সিকুয়েন্স আমি যদি বলি। আচ্ছা, 11th-এর মধ্যে 11th-এ কী বলো তো, হিউম্যান ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট। মানে হিউম্যান ফিজিওলজি যে পার্টটা, হিউম্যান ফিজিওলজির মধ্যে কি আছে না, ওই হিউম্যান ফিজিওলজির মধ্যে আছে এক্সক্রিশন, মানে রেচনের পার্টটা আছে, তারপরে তোমার ধরো বডি ফ্লুইড সার্কুলেশন আছে, লোকোমোশন মুভমেন্ট আছে, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন আছে, এরকম যে চ্যাপ্টারগুলো হিউম্যান ফিজিওলজিতে থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি ভাবো তাহলে হচ্ছে গিয়ে তোমার ওই প্ল্যান্টসের ফিজিওলজির যে পোর্শনগুলো, তারপর প্ল্যান্টের অ্যানাটমি পার্টটা, প্ল্যান্টের মরফোলজি পার্টটা, এবং ক্লাসিফিকেশন থেকেও তো কিছু না কিছু কোশ্চেন্স একটা দুটো দেবেই। ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা অনেক, প্রচুর চ্যাপ্টার, এবার তাতে তো আসবে তো মাত্র, এখানে আমরা দেখতেই পাচ্ছি 15 আর 5 20টা, তো 20টা প্রশ্ন
এত চ্যাপ্টার, তো যে কোনো সব জায়গা থেকে ধরো একটা একটা করে এলেও হয়ে গেল। কিন্তু কেসটা কি না, আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মলিকুলার বায়োলজি প্রিন্সিপাল এই যে ইউনিটটা থেকে একের বেশিই কোশ্চেন্স আসে, বায়োটেক থেকে ইউনিটটা একের বেশিই কোশ্চেন্স আসে, রিপ্রোডাকশনের যে ইউনিটটা সেখান থেকে একের বেশিই হয়তো কোশ্চেন্স আসছে, কোনো কোনো ক্ষেত্রে দেখছি ইকোলজি ইকোসিস্টেম থেকে 2-3টে কোশ্চেন্স এসে যাচ্ছে। মানে পূর্ববর্তী লাস্ট 2-3 বছর বেশি দেখা যাচ্ছে কি 12 পার্টটা থেকে বেশি কোশ্চেন্স আসছে। এটা তোমরা দেখবে পিওয়াইকিউগুলো দেখলে বুঝতে পারবে। এবার ব্যাপারটা কি বলো তো, তুমি ক্লাস 11-12 ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ, 10 ফাইনাল এক্সাম দিতে যাচ্ছ, সেগুলোতে যতটা সোজা একটা কি বলা যেতে পারে সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করা, কম্পিটিটিভটা কিন্তু অতটা নয়। কেন, বোর্ডসের তুমি যখন 10th বা 12th দিতে যাচ্ছ তখন তাদের টার্গেটও থাকে যে ছেলে মেয়েকে আমাকে পাস করাতে হবে। এবার হায়েস্ট প্রচুর নাম্বার পেলেও যারা খুব ভালো করে প্রিপারেশান নিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু একটা মিনিমাম মার্কস যেন সব ছেলে মেয়ে পায়, যেটা কিন্তু কোনোভাবে কোনো কম্পিটিটিভ এক্সামসের ভাবনা নয়। তারা শুধু ভাবছে কি যে কী করে আমি সিলেক্ট করতে পারবো, বাচ্চারা কোথায় গিয়ে খামতি পাবে এবং সেখান থেকে আমি যারা পেরেছে তাদেরকে সিলেক্ট করে আনতে পারবো। তো সেই জন্য এটা কম্পিটিশান, তো কম্পিটিশানের লেভেলটাকে মেনটেনের জন্য কখনোই ওরকমভাবে সাজেস্টিভ ওয়েতে কোশ্চেন্স তুমি প্র্যাকটিস করে গেলে বা চ্যাপ্টারকে রেডি করে গেলে তুমি সব কিছু পেরে আসবে না, এটাই স্বাভাবিক। তো সেই জন্য বলছি কি যে ধরো আমরা লাস্ট 1-2 বছর দেখছি যে 12th পার্ট থেকে বেশি কোশ্চেন্স জেনপাস ইউজিতে আসছে। কিন্তু তার আবার আগের কোশ্চেন্সগুলোতে যদি যাও, মানে যখন 20টার বেশি কোশ্চেন্স মানে 50টার মতো কোশ্চেন্স আসতো বায়োলজির থেকে, বেশি ওয়েটেজ বায়োলজির ছিল, তখন কিন্তু 11th প্রচুর কোশ্চেন্স আসতো। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এবার হতেই তো পারে কোনো একটা বছর সেরকম, যেহেতু দেখা গেল 2-3 বছর পর পর 12th পার্ট থেকে অনেক কোশ্চেন্স আসছে, তো ওটাকে একটু কমিয়ে গিয়ে 11 পার্টটাকে বেশি কোশ্চেন্সে বাড়িয়ে দিল। তোমার কিছু বলার নেই, সিলেবাসে তো আছে তোমার 11-12 সিলেবাস যা, তাই তোমাকে এক্সামে কোশ্চেন্স করা হচ্ছে। কোথাও বোর্ডস থেকে মানে অথরিটি থেকে বলে দেয়নি যে 12 কোশ্চেন্সই সব পার্টের কোশ্চেন্সই সব থেকে বেশি আসবে বা 11 পার্টের কোশ্চেন্স কম আসবে, বেশি ওয়েটেজের চ্যাপ্টার সেগুলোই, অন্যগুলো নয়। আমি কি বলছি বুঝতে পারছো? তোমাদের কাউকে ডিমোটিভেট করবার জন্য বলছি না বা কোনো নেগেটিভ কিছু বলবার জন্য নয়, যেটা ফ্যাক্ট, কিছু করার নেই। যদি আসে তখন তুমি তার এগেনস্টে তো কিছু বলতে পারবে না, আসতেই পারে, ওটা তোমার সিলেবাস, কোনো বছর এখান থেকে বেশি দিচ্ছে, কোনো বছর অন্য কোনো চ্যাপ্টার থেকে বেশি দেবে। তো আমার বলার লক্ষ্য হচ্ছে এখন যে সময়টা রয়েছে অনেকটাই, তুমি এখন থেকে ভাবছো কেন শুধু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকেই পড়বো, অন্যগুলোকে পড়বো না। হ্যাঁ অবশ্যই আমি জেনপাস ইউজি বা নিট পরীক্ষা দিতে যাব, আমি জেনেটিক্স আর বায়োটেক পড়েই যাব না, এটা তো কখনো হতে পারে না। এইগুলো তো সবার আগে পড়তে হবে। মানে আমার এখানে লেখা যে ইউনিটগুলো জেনেটিক্স, বায়োটেক, হিউম্যান ফিজিওলজি, এইগুলো যেন আমার সম্পূর্ণ গ্রিপে থাকে। এখান থেকে আমার একটা কোশ্চেন্সও যেন মাইনাস না হয়, নেগেটিভ না হয়, আমাকে যেন ছেড়ে না আসতে হয়, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু তাই বলে আমি ক্লাসিফিকেশানটা একেবারে পড়েই গেলাম না, কিছু পারলাম না, ইকোলজি ইকোসিস্টেম কিছুই পড়ে যাচ্ছি না, পারছি না, এটা তো করলে আমি সিলেক্ট হব না, তাই না? শুধু এইটুকু পড়ে গেলে তো আমার সিলেকশন আসবে না। তো এটাই বলার বিষয়। তো তাহলে আমাকে কি করতে হবে না, আমাদের এই যে টপিকগুলো আমি লিখলাম, এই যে টপিকগুলো মানে 12 এই পোর্শনটা ইনক্লুডিং রিপ্রোডাকশন বা ইকোলজি ইকোসিস্টেম, এগুলো দেখবে প্রচণ্ড মুখস্থ করতে হচ্ছে, মানে এত নাম মনে থাকছে না, এরকম নয়, এগুলো তো লজিক। এই পুরো পার্টটা তো লজিক জিনিস, বুঝে গেলে আমি অ্যান্সার করতে পারবো। ইভলিউশনটা কিছুটা আমাকে মনে রাখতে হচ্ছে। ঠিক সেরকম মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারে মাইক্রোবসের নাম, এক্সাম্পল, কোনটা কী রোগ করছে, এগুলো আমাকে মুখস্থ রাখতে হচ্ছে। কিন্তু যে জিনিসগুলোকে বুঝতে হচ্ছে, খুবই একটু ট্রিকি কোশ্চেন্স আসে, তো সেইগুলোকে আমাকে আগে বুঝে ওগুলো বারবার কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। যে চ্যাপ্টার্সগুলো বিশেষ করে 11th এবং 12th 2-1 চ্যাপ্টার কয়েকটা বললাম, সেইগুলোকে আমাকে বারবার রিভাইজ করতে হবে, নামগুলোকে মনে রাখতে হবে। বিভিন্ন রকম সায়েন্টিফিক নেম ধরো ক্লাসিফিকেশানে থাকে, বা ধরো মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলে যে চ্যাপ্টারটা, মানে যেখানে ওই ভালভেট, টুইস্টেড, পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন এই সব জিনিসগুলো থাকে। ওভারির পজিশন অনুযায়ী প্ল্যান্টের ফ্লাওয়ারের ক্লাসিফিকেশান থাকে, ডেসিমোস, সাইমোস, এসব ইনফ্লোরেসেন্স, ফ্রুটসের টাইপ, এরকম অনেক কিছু যেগুলো একটু মুখস্থ রাখতে হয়। এবং সেগুলোকে কি করবে না, সেগুলোকে বই থেকে তো পড়ছই, কিন্তু নিজের মতন করে কারো লিখিত নোট কেউ লিখে দিল
এরকম নয়, পড়ে নিজের মতন করে ওগুলোকে কপি করো। কপি করে রাখলে কি হচ্ছে, তুমি যে পড়ে লিখছো তখনই দেখবে তোমার ওটা মাথায় থেকে যাচ্ছে। এবার তুমি বারবার করে ওই বইটা না পড়ছো না, তুমি কি করছো, ওই যে শর্ট ফর্মে কপিতে বানিয়ে নিয়েছো সেই কপির লেখাগুলোকে রেগুলার কিন্তু একবার দুবার করে একদিন দুদিন অন্তর যেগুলো ইনফরমেটিভ চ্যাপ্টার্স বললাম সেগুলোকে বারবার করে তোমাকে 2 দিন অন্তর 3 দিন অন্তর রিভাইজ করতে হবে। তা না হলে পরে এই এত টপিকস, এত এক্সাম্পলস, এত সায়েন্টিফিক নেম, ইনফরমেশান মনে থাকবে না। তো তোমাকে টাইম রাখতেই হবে যাতে 1 দিন 2 দিন অন্তর 1-2 ঘন্টা করে অন্তত আমি ওই পুরোনো জিনিসগুলোকে একটু একটু করে রিভাইজ করতে থাকি। এবার নতুন জিনিস তো আছেই, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট সব কিছু করতে হবে। কেন কি হয় যে ধরো ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে এগুলোতে কি আমি হয়তো ক্যালকুলেশন একটা ম্যাথস এসছে করছি, অ্যান্সার মিললো না, তো বুঝতে পেরেছি ওটা আমার ভুল হয়েছে, আমি ওটা অ্যান্সার টিক করবো না। কিন্তু বায়োলজির ক্ষেত্রে কি হয় বা ইংলিশের ক্ষেত্রে কি হয় না, মনে হচ্ছে যেন বি হবে, মনে হচ্ছে এ হবে, তো এই করে অনেক ক্ষেত্রে তুমি ভুল অ্যান্সারে ক্লিক করে আসছো, টিক দিয়ে আসছো, তার থেকে তুমি নেগেটিভ পেয়ে যাচ্ছ। তো সেই জন্য এগুলোর অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে করতে যাতে নেগেটিভ হওয়ার প্রবণতাটা কমতে পারে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমাকে যে চ্যাপ্টার্সগুলোকে বললাম যে ওইগুলোকে আমাকে ভালো করে বুঝতে হবে, এবং ইনফরমেটিভ চ্যাপ্টার্স যেগুলো ওগুলোকে কিন্তু বারবার করে রিভিশন না করলে পরে আমরা ওই সায়েন্টিফিক নেম বলো, এক্সাম্পলস বলো, ওগুলোকে মনে রাখতে পারবো না। বা প্লান্টসের চ্যাপ্টারগুলোতে অনেক টার্মিনোলজিস থাকে, টার্মগুলোকে মনে রাখাটাও একটু সমস্যা, যদি বারবার আমি অনুশীলন না করি বা রিভাইজ না করি ভুলে যাব। তো সেইভাবে তুমি প্রিপারেশান নাও। এবং তার সঙ্গে যেটা বলি যে কারোর যদি মনে হয় তোমাদের প্রিপারেশান কোর্সের দরকার, প্র্যাকটিসের দরকার, রিভিশন ক্লাসের দরকার, তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো। আমাদের অনলাইনেও ক্লাস চলছে, অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করো, ওই অ্যাপের লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশানে পাবে, বা তুমি প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো, অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটার নাম। এবার সেখানে তুমি কোর্স অপশান যাবে, কোর্স অপশানে গেলে কোর্সগুলো শো করবে, একটা ফিজ আছে, ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে, এবং করবার পরে তুমি অটোমেটিক ক্লাসে জয়েন করে যাবে। শুধু বায়োলজি বলে নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টেরই ডিটেলস ডিসকাশন ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট, লাইভ টেস্ট সব কিছু কিন্তু ওখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেগুলো আপ টু এক্সাম পর্যন্ত থাকবে তোমার কাছে। যতবার দরকার তুমি এটাকে রিভাইজও করতে পারবে, মানে ক্লাসগুলো রেকর্ডিং ফর্মেও তোমার কাছে থাকবে। প্রয়োজন মতন তোমাকে যদি রিভিউ করতে হয়, ভুলে 1 মাস পরে আমার একটা কোনো চ্যাপ্টার ভুলে গেছি, সেটা টিচার কী পড়িয়েছিল আরেকবার দেখতে হবে, তুমি সেইটাও খুলে ওই রেকর্ডিং ক্লাসগুলো খুলে কিন্তু পড়ে দেখে নিতে পারবে, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তো যদি তাই বলছি, যদি কারোর মনে হয় যে সেই ক্লাসের দরকার, তুমি অবশ্যই অ্যাডমিশান নিতে পারো। যদি অ্যাডমিশান রিলেটেড কোনো কোয়ারিজ থাকে যে অ্যাপটাকে ইনস্টল করেছি, তারপর হয়তো ফিস কী করে পেমেন্ট করব আমি দেখছি কিন্তু শিওর হতে পারছি না, এরকম অনেক সময় কারোর কোয়ারিজ থাকে, কিংবা অ্যাডমিশনও নিয়েছি, কোনো একটা জিনিস হয়তো দেখতে বা খুঁজে পাচ্ছি না, ম্যাম একবার বলে দিন, এরকম যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করে রেখো, তো অবশ্যই তুমি মানে তোমার যে ডাউটটা থাকছে সেটা তুমি রিপ্লাই পেয়ে যাবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।